নমস্কার, আমি সায়ন্তন আর ইন লাভ উইথ সয়েলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের আমার প্রায় 6 বছরের পুরনো নীলমণি লতা গাছটির রিপোর্টিং বা পুনঃপ্রতিস্থাপন করে দেখাবো। পুরো পদ্ধতিটাই আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। গাছটা বেশ কিছু বিপদের সম্মুখীন হয়েছিল গত বছর। এখানে দেখতে পাচ্ছেন গোড়ার দিকে ডালটা কাটা। এটা আমায় কাটতে হয়েছে, তার কারণ এখানে আরও একটি লম্বা ম্যাচিওর ডাল ছিল, তো ঝড়ে পুরো মাঝখান থেকে চিরে যায়। আমি বহু চেষ্টা করেও দুটোকে জোড়া লাগাতে পারিনি, ফলত আমি দড়ি দিয়ে বেঁধে রেখেছিলাম এবং যতবারই দড়ি খুলছিলাম ততবারই গাছটার গোড়া থেকে দুটো ডাল চিরে যাচ্ছিল। তো সেই জন্য আমাকে গোড়া থেকে কাটতে হয় এবং আমি ভেবেছিলাম যে এখান থেকে আর নতুন কোনো গ্রোথ আসবে না, কিন্তু নতুন গ্রোথ এসে গেছে। তো আমি দেখব যে রিপোর্টিং করার পর এই ডালটি থেকে নতুন কোনো গ্রোথ আসে কি না। না হলে আমার মনে হয় এই ডালটিকেও গোড়া থেকে কেটে দিতে হবে, যাতে একেবারে এর তলা থেকে আবার নতুন গ্রোথ আসতে শুরু করে। এবং গত 2 বছর আমি গাছটি রিপোর্টিং করিনি, অযত্নে ছিল। এবছর খুব একটা ফুলও পাইনি। একটা সীমাবদ্ধ জায়গায় তো এই গাছ আছে এবং এই গাছটি তো আর টবে করার উপযোগী গাছ নয়, এটা মাটির গাছ। তো সেই জন্য আমি ভাবলাম এটাই আদর্শ সময় গাছটা রিপোর্টিং করে দেওয়ার, কারণ আমি অলরেডি প্রুনিং করে দিয়েছি গাছটা, একেবারে হার্ড প্রুনিং, এবং নতুন গ্রোথ আসতে শুরুও করে দিয়েছে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আপনারা যারা নীলমণি লতার প্রুনিং সম্পর্কে জানতে চান তারা অবশ্যই আমার ভিডিও আছে, দেখে নিতে পারেন। আমি লিঙ্ক নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো, এছাড়া আপনারা উপরে দেখতে পাবেন। তো চলুন শুরু করা যাক, আর বিশেষ কিছু বলার নেই। একটা কথা, আপনারা যারা খুব একটা আত্মবিশ্বাসী নন এই গরমে নীলমণি লতার রিপোর্টিংয়ের ক্ষেত্রে, তাদের বলবো বর্ষার শুরুতে যখন গাছে নতুন গ্রোথ আসছে তখন অবশ্যই রিপোর্টিং করতে পারেন। এবং যদি আপনাদের বাগানে ছায়া দেওয়ার জায়গা থাকে বা আপনি ছায়া যদি গাছ রাখতে পারেন, তাহলে আপনি অবশ্যই এই ভরা গরমেও নীলমণি লতার প্রুনিং করতে পারেন এবং রিপোর্টিংও করতে পারেন। এবং আরও একটা কথা মনে রাখবেন যে নতুন গাছ, হয়তো 1 বছরের পুরনো গাছ আপনার কাছে আছে, সেই গাছের রিপোর্টিং এই সময় না করাই ভালো। যদি ম্যাচিওর গাছ বা ধরুন 4 বছর বা 5 বছরের পরিণত গাছ থাকে, সেই গাছ আপনি অবশ্যই রুট প্রুনিং এবং রিপোর্টিং এই সময় করতেই পারেন ভরা গরমে। কিন্তু নতুন গাছ এই সময় রিপোর্টিং করতে যাবেন না, বর্ষার শুরুতেই রিপোর্টিং করবেন। এই বিষয়গুলোই বলার ছিল। আশা করছি পুরো পদ্ধতিটা আপনাদের সাহায্য করবে নীলমণি লতার রিপোর্টিংয়ের ক্ষেত্রে। চলুন শুরু করা যাক। আমি গ্রো ব্যাগে গাছটা বড় করেছি এবং গ্রো ব্যাগেই আবার রিপোর্ট করব, কিন্তু বর্তমান গ্রো ব্যাগের যে অবস্থা, আমার মনে হয় না আমি এটা আর ব্যবহার করতে পারবো। তো সেই জন্য এটা আমায় বাদ দিতে হবে, তাই আমি কেটে ফেলছি, কারণ আমার মনে হয় না এটাকে আর রিসাইকেল করা যাবে। খুবই খারাপ অবস্থা। মাটি থেকে গ্রো ব্যাগটা ছাড়িয়ে নিতে একটু সময় লাগবে, কারণ যেহেতু এই গ্রো ব্যাগ জিও ফেব্রিক দিয়ে তৈরি, সেই জন্য এর ফাইবারের সঙ্গে গাছের শিকড় জড়িয়ে গেছে। কারণ এই ধরনের গ্রো ব্যাগের এয়ার প্রুনিং কোয়ালিটি থাকে, এবং এয়ার প্রুনিং বিষয়টা কি সেটা পরে আসা যাবে। আমি খুব সহজ করে, খুব ছোট্ট করে বলতে গেলে বলতে পারি যে এই এয়ার প্রুনিং পদ্ধতির মধ্যে দিয়ে কি হয়, একটা স্ট্রং রুট সিস্টেম, একটা শক্তিশালী শিকড়ের একটা গঠন তৈরি হয়ে যায় গাছে, এবং সেটা গাছকে নিউট্রিয়েন্টস অ্যাবজর্ভ করতে, শক্তভাবে গাছকে সাপোর্ট দিতে, সেটা দাঁড়িয়ে থাকার ক্ষেত্রেই বলুন বা খাবার সরবরাহর ক্ষেত্রেই বলুন, সব দিক থেকেই সাহায্য করে। সাধারণত বনসাই যখন তৈরি করা হয় তখন বনসাইয়ের ক্ষেত্রে কিন্তু এই এয়ার প্রুনিংটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। তো যেহেতু এই গাছ, আমি আগেও বলেছি, টবে করার মতো গাছ নয়, মাটিতে করার গাছ, সেই জন্য আমার মনে হয়েছিল যে গ্রো ব্যাগে এই গাছটার একটা স্ট্রং রুট সিস্টেম আমি তৈরি করতে পারবো। তো সেই জন্যই গ্রো ব্যাগ ব্যবহার করা। দেখছেন আমি শিকড় কেটে দিচ্ছি। এই শিকড়গুলো কেটে দেওয়ার অর্থ রুট প্রুনিং করা, আর কিছুই নয়। কারণ আমি যত পুরনো শিকড় কেটে সরিয়ে দেব, ততই গাছ নতুন শিকড় তৈরি করতে উদ্বুদ্ধ হবে, উইচ ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট। এবার ওপরের আগাছাগুলো আমাকে একটু সরিয়ে নিতে হবে। যতটা সম্ভব ওপরের দিক থেকে মাটি সরিয়ে নেবেন, যাতে শিকড় সহ আগাছাগুলো সরে আসতে পারে বা বেরিয়ে যায়। কারণ যদি আগাছার শিকড় থেকে যায় বা আগাছার ছোট টুকরো টুকরো ডাল বা পাতা থেকে যায়, তার থেকেও কিন্তু নতুন গাছ বেরিয়ে আসতে পারে বা নতুন গাছ তৈরি হতে পারে।
আমি আগাছার কথা বলছি, সেটাও কিন্তু গাছের জন্য খুব একটা ভালো নয়, আমাদের মেন গাছের জন্য। এখানে অবশ্যই আমাদের প্রধান গাছ নীলমণিলতা, তো নীলমণিলতার ক্ষেত্রেও কিন্তু এই ধরনের আগাছা, বিশেষ করে টবে যখন আমরা এই ধরনের গাছ করছি সেই সময় কোনো রকম আগাছাকে বাড়তে না দেওয়াই ভালো, এবং দেখা মাত্র সরিয়ে ফেলা, এটা খুব গুরুত্বপূর্ণ, যেটা আমি করিনি, বুঝতেই পারছেন আমাকে এখন সরাতে হচ্ছে। পুরনো মাটিগুলো সরিয়ে নিচ্ছি, কারণ এই মাটিতে খুব একটা নিউট্রিয়েন্টস বা পুষ্টিগুণ আছে বলে আমার তো মনে হয় না। 2 বছরের বেশি হয়ে গেছে আমি রিপোর্ট করিনি, কাজে এই মাটির মধ্যে খুব একটা নিউট্রিয়েন্টস আছে এটা আমি প্রত্যাশা করছি না। কাজটা কিন্তু সময় সাপেক্ষ, সেই জন্য সময় নিয়ে করতে হবে, একটু ধৈর্য ধরে পুরো প্রক্রিয়াটা কিন্তু দেখবেন। এইবার যে শিকড়গুলো বেরিয়ে আসছে সেগুলো আমি কাটতে শুরু করব। মাটিটা একটু সরিয়ে নিলাম, আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কাজ করতে ভালোবাসি, তো এই মাটিগুলোতে এখন কোনো কাজে লাগবে না, সেজন্য আমি সরিয়ে নিয়ে জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। এইবারে আমি আরেকটু মাটি সরিয়ে নেব। প্রায় 2 বছর পর তো আমি রিপোর্টিং করছি, তাই যতটা সম্ভব পুরনো মাটি সরিয়ে নিয়ে নতুন মাটি দেওয়াটা দরকার। এইবার আমি রুট প্রুনিং করব। যেহেতু নীলমণিলতা খুব ভিগোরাস গাছ, খুব দ্রুত বেড়ে ওঠে, সেই জন্য আমি এখানে খুব ভিগোরাসলি রুট প্রুনিং করছি, এবং আমি নতুন মাটিতে রিপোর্টিং করার পর গাছকে বেশ কয়েকদিন ছায়া রাখবো, কাজে আমার খুব একটা সমস্যা হবে না। এবং আমি এভাবে রুট প্রুনিং আগেও করেছি নীলমণিলতার ক্ষেত্রে, আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি, কাজে আমার মনে হয় না খুব একটা অসুবিধা হবে। আরও কিছুটা মাটি ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, শিকড়ের অবস্থা দেখে নিন মোটামুটি আপনারা, তাহলে একটা স্বচ্ছ ধারণা আপনাদের হয়ে যাবে। এইবার আমরা রিপোর্টিংয়ের দিকে এগোবো। রিপোর্টিংয়ের জন্য আমি একটা নতুন গ্রো ব্যাগ ব্যবহার করছি, 12x12 ইঞ্চি। বড় গাছ করার ক্ষেত্রে গ্রো ব্যাগ আমার কাছে একটা খুব ভালো অপশান, কারণ ওয়েট একটা খুব বড় ইস্যু। আমি খুব ভারী কোনো পট আমার বাগানে ব্যবহার করতে পারি না, সেই জন্য এই ধরনের গ্রো ব্যাগ খুব ভালো একটা অপশান। দেখুন, আমি এখানে শুকনো গোবর সার ব্যবহার করছি, এই চাঙ্কগুলো আমি ভাঙতে পারিনি, সেই জন্য এটার একটা বটম লেয়ার আমি তৈরি করব, একেবারে নিচের স্তরে আমি রাখছি। মোটামুটি 1 থেকে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি একটা লেয়ার আমি তৈরি করে নেব। এই স্তরটা তৈরি করার পর আমি মাটি দেব। আস্তে আস্তে মাটি দিয়ে আরও একটা স্তর তৈরি করব। এইবার আমি মাইক্রোবস বা মাইক্রোরাইজা সমৃদ্ধ ফার্টিলাইজার ব্যবহার করছি। এই ফার্টিলাইজারটা এখন আর অ্যামাজনে পাওয়া যায় না, কাজে এটার লিঙ্ক দিয়েও কোনো লাভ নেই। এটা ব্যবহার করতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। এইবার গাছটা আমি বসিয়ে দেব। একটু বুঝে নিয়ে বসাবেন, ঠিকঠাক মাঝামাঝি, মানে পটের মাঝামাঝি বসিয়ে তারপরে চারদিক থেকে মাটি দিতে শুরু করবেন। গ্রো ব্যাগ যেহেতু নরম হয়, সেই জন্য মাটি দেওয়াটা কিন্তু, মানে মাটি দেওয়ার পদ্ধতিটা কিন্তু একটু অন্যরকম হবে সাধারণ পটে রিপোর্টিং করার থেকে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যদি আপনারা গ্রো ব্যাগে রিপোর্টিং করেন তাহলে চেষ্টা করবেন মাটিটা চারদিকে সেটেল করতে। দেখুন, আমি এখানে লাঠি দিয়ে চারদিকে মাটিটা সেটেল করে দিচ্ছি, যাতে কোথাও কোনো এয়ার পকেটস বা ফাঁক না থাকে। আবার মাটি দিতে শুরু করলাম। এবার একটু গ্রো ব্যাগের নিচের দিকটা চাপ দেব, যাতে মাটিটা নিচের দিকে সেটেলড হয়ে যায়। আমাদের মাটি দেওয়ার কাজ প্রায় শেষ হয়ে এসেছে, অর্থাৎ আমাদের রিপোর্টিং কমপ্লিট। এইবার আমরা জল দেব।
গাছ রিপটিং বা পুনঃপ্রতিস্থাপন করার পর জল ব্যবহারের ক্ষেত্রে কয়েকটা বিষয় অবশ্যই মনে রাখবেন। থারো ওয়াটারিং ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, অর্থাৎ সমানভাবে পুরো মাটিকে ভিজিয়ে জল দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যতক্ষণ না পটের গোড়া থেকে জল বেরিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত জল দিতে থাকবেন এবং প্রথমবার জল প্রয়োগের পর যখন পটের গোড়া থেকে জল বেরিয়ে যাচ্ছে তখন একটু থামবেন, আবার 5-10 মিনিট পর জল দেবেন, যাতে মাটির প্রত্যেকটি কণা আর্দ্র হয়ে যায়। কারণ যদি এভাবে জল দেন প্রথমবার রিপটিংয়ের পর, তাহলে গাছ রিপটিংজনিত শক ইনিশিয়ালি কাটিয়ে উঠতে পারবে এবং খুব দ্রুত রুট সিস্টেম তৈরি করতে পারবে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেমন লাগলো এই ভিডিও অবশ্যই জানাতে ভুলবেন না, এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন।